হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল মডেল কোশ্চেন নাম্বার 4। এর আগে আমি 3টা করিয়েছিলাম। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। তাহলে চলো 4 নম্বর যে মডেল কোশ্চেন পেপারটা রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করি। দেখো, একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 3 জানুয়ারি। 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় 14,70,00,000 কিলোমিটার। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 4 জুলাই 15,20,00,000 কিমি। এটা একটু মনে রাখবে, কনফিউশন করবে না। পরের প্রশ্ন 2-এর দাগ, পৃথিবীর তুলনায় সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়, অপশন সি। পরের প্রশ্ন 3-এর দাগ, অক্ষরেখাগুলি হলো অপশন বি পূর্ণবৃত্ত। পরের প্রশ্ন 4-এর দাগ, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার, অপশন সি। পরের প্রশ্ন 5-এর দাগ, এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিত অরণ্য দেখা যায়? সঠিক উত্তরটি হবে অপশন এ, নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সব থেকে বেশি ঘন চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন 6-এর দাগ, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো সেলভা বনভূমি। এরপর দেখো 2-এর দাগ, নিচের প্রশ্নগুলি 2-এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি। 1-এর দাগে বলছে কোন তারিখটিকে মহাবিষুব বলা হয়? উত্তর হবে 21শে মার্চ। 21শে মার্চ তারিখটিকে মহাবিষুব বলা হয়। এরই সঙ্গে মনে রাখবে 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম তৈলখনি কোনটি? পৃথিবীর বৃহত্তম তৈলখনি ঘাওয়ার। পরের প্রশ্ন 3-এর দাগ, সমান বায়ুচাপ যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? উত্তর হবে তাকে সমচাপ রেখা বলে। পরের প্রশ্ন 4-এর দাগ, চীনের ধানের গোলা কাকে বলে? উত্তর হবে হুনান প্রদেশকে। হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। পরের প্রশ্ন 5-এর দাগ, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কি? উত্তর হবে কিহিন শিল্পাঞ্চল। পরের প্রশ্ন 6-এর দাগ, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তর হবে পামের মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এরপর দেখো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি। 1-এ বলেছে পৃথিবীর কক্ষপথ বলতে কি বুঝো? চলো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর, পৃথিবী যে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে। তারপর দেখো কক্ষপথের কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো একটু দেখবে। আকৃতি, পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। দৈর্ঘ্য, কক্ষপথের মোট দৈর্ঘ্য 96 কোটি কিমি। কক্ষপথে সূর্যের অবস্থান, উপবৃত্তাকার কক্ষপথে একটি নাভিতে সূর্য অবস্থান করে। মেরুরেখা, বেগ, এই কক্ষপথের পৃথিবী 30 কিমি পার সেকেন্ড বেগে সূর্যকে প্রদক্ষিণ করে। এই কয়েকটা পয়েন্ট লিখে দিবে তার সঙ্গে, 2 নম্বর যেহেতু একটু বেশি করে লিখতে হবে। দেখো পরের প্রশ্ন 2-এর দাগ, পৃথিবীর মেরু কয়টি? তো পৃথিবীর মেরু 2টি। এদের নাম কি? সুমেরু ও কুমেরু। পরের প্রশ্ন 3-এর দাগ, কোন 2টি নদীর মিলিত প্রবাহ হলো সৎ এল আরব? উত্তর টাইগ্রিস ও ইউফ্রেটিস। আমি লিখে দিয়েছি, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত হলো সৎ এল আরব। দেখো পরের প্রশ্ন 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 2টি। 1-এর দাগে দেওয়া আছে অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখো। দেখো অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য খুব সুন্দর করে দেওয়া আছে। বিষয় অপসুর অনুসুর। দূরত্ব, অপসুর বলছে 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15,20,00,000 কিমি। আর অনুসুর 3 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 14,70,00,000 কিমি। তারপর দেখো 2 নম্বর পয়েন্ট, পৃথিবীর আবর্তন গতিবেগ। অপসুর অবস্থানে পৃথিবীর আবর্তন গতিবেগ কমে যায়, অনুসুর অবস্থানে পৃথিবীর আবর্তনের বেগ বেড়ে যায়। তারপর পয়েন্ট, সূর্যের আকার। অপসুরে সূর্যকে ছোট দেখায় আর অনুসুরে সূর্যকে বড় দেখায়। তারপর তাপ গ্রহণ মাত্রা। অপসুর এই সময় পৃথিবী সূর্য থেকে কম তাপ লাভ করে, আর অনুসুরে অবস্থানে পৃথিবী সূর্য থেকে বেশি তাপ লাভ করে। প্রভাব কি? এর ফলে পরিক্রমণ বেগ কমে যায় আর অনুসুরে পরিক্রমণ বেগ বেড়ে যায়। খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু নোট ডাউন করে রাখো, আর তা না হলে একটু স্ক্রিনশট করে নাও। দেখো আমি ভালো করে ধরেছি, তোমরা একটু দেখে নাও।
পরের প্রশ্ন দেখো, সমচাপ রেখার যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো। দেখো সমচাপ রেখার বৈশিষ্ট্য, সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সমচাপ রেখাগুলি পরস্পরকে ছেদ, স্পর্শ বা অতিক্রম করে না। 3, সমচাপ রেখাগুলি যখন বা যেখানে খুব কাছাকাছি চলে আসে তখন সেখানে বায়ুচাপের পার্থক্য বেশি হয়। রেখাগুলি দূরে দূরে অবস্থান করলে বুঝতে হবে সেখানে বায়ুচাপের পার্থক্য ও ঢাল কম হয়। তোমাদের 3টা বৈশিষ্ট্য লিখতে বলেছে, আমি 3টাই দেখিয়ে দিলাম, 1, 2, 3। পরের প্রশ্ন 3 দাগ, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়? চলো এই উত্তরটা দেখে দিচ্ছি। দেখো উত্তর, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে বেশ কতগুলি পরিবর্তন লক্ষ্য করা যায়, যথা 1, ক্ষেত্রফল হ্রাস। নিরক্ষীয় অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় ততই পৃথিবীর ক্ষেত্রফল তথা মোট ভূখণ্ডের আয়তন কমতে থাকে। 2 নম্বর পয়েন্ট করবে আবর্তন বেগ হ্রাস। গোলীয় পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের পরিধি সর্বাধিক হওয়ার দরুন এখানে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয়, কিন্তু যতই মেরুর দিকে যাওয়া যায় ততই আবর্তন বেগ হ্রাস পায়। উভয় মেরুতেই আবর্তন বেগ প্রায় শূন্য হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট করবে তির্যক সূর্যালোক। পৃথিবী তার অক্ষের সঙ্গে 66.5 কোণে হেলে অবস্থান করে, এখানে 66.5 হবে, ঠিক আছে। সূর্যকে প্রদক্ষিণ করায় নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে সূর্যালোক তির্যকভাবে পড়ে। চলো পরের পয়েন্ট। এরপর 4 নম্বর, তাপের ঘাটতি। নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে তির্যক সূর্যরশ্মির জন্য তাপের ঘাটতি লক্ষ্য করা যায়, এই কারণে উভয় মেরু অঞ্চলে হিমমণ্ডল সৃষ্টি হয়েছে। 5 নম্বর পয়েন্ট, দিনরাত্রি সময়গত পরিবর্তন। নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে বছরের কিছু সময় দিনের পরিমাণ বেড়ে যায় উত্তরায়ণের জন্য উত্তর গোলার্ধে, আবার কিছু সময় রাতের পরিমাণ বেড়ে যায় দক্ষিণায়নের সময় উত্তর গোলার্ধে। তারপর 6 নম্বর পয়েন্ট, জীববৈচিত্র্য ও মানবিক জীবন ধারণের পরিবর্তন। নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরুর দিকে তাপমাত্রা কমতে থাকে, যার ফলে উদ্ভিদের প্রকৃতিগত পরিবর্তন ও মানুষের পোশাক পরিচ্ছদ পরিবর্তন লক্ষ্য করা যায়। এইভাবে তোমরা পয়েন্ট করে করে লিখবে। পরের প্রশ্ন 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1, দ্রাঘিমা রেখার 5টি বৈশিষ্ট্য লেখো। দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, 1 নম্বর পয়েন্ট করবে সমান্তরাল নয়। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, এগুলি উভয় মেরুবিন্দুতে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। 2, দৈর্ঘ্য। প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান মান নির্ণয়। দ্রাঘিমা রেখাগুলির মান মূলমধ্য রেখা থেকে নির্ণয় করা হয়, এদের মান মূলমধ্য রেখা থেকে পূর্ব ও পশ্চিম দিকে ক্রমশ বাড়তে থাকে। 4 নম্বর পয়েন্ট, সর্বোচ্চ সর্বনিম্ন মান। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। 5 নম্বর পয়েন্ট, অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে। প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে। 6 নম্বর পয়েন্ট, কেন্দ্রে কোণের মান। অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখাগুলির কেন্দ্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তারপর পয়েন্ট, বিভিন্ন স্থানে একই সময় সময়ের পার্থক্য, এগুলো লিখবে। তোমাদের 5টা লিখতে পড়েছে, 5টা খুব সুন্দর করে পয়েন্ট করে করে লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। পরের প্রশ্ন 2 দাগ, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে কেন? দেখো এশিয়াকে বৈচিত্র্যময় মহাদেশ বলা হয় কেন? উত্তর লিখবে, এশিয়া মহাদেশের প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন 1 নম্বর লিখবে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, আমি আর বলছি না। 2 নম্বর লিখবে জলভাগের বৈচিত্র্য। তারপর লিখবে জলবায়ুর বৈচিত্র্য। 4 নম্বর লিখবে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য, কি কি স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। তারপর লিখবে জনবন্টনের বৈচিত্র্য, মানে জনবহুল মহাদেশ এশিয়া একটি। তারপর লিখবে 6 নম্বর পটে ভূগঠনিক বৈচিত্র্য। 7 নম্বর পয়েন্ট লিখবে সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্য। এই পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে। ফুল মার্কস পেতে গেলে তোমাকে পয়েন্ট করে সুন্দর করে লিখতেই হবে। দেখো আমি একটু ভালো করে ধরে রাখলাম, তোমরা পারলে একটু স্ক্রিনশট করে নাও, নোট ডাউন করে নাও, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 3 দাগ, পামির ও আর্মেনীয় গ্রন্থি থেকে বিভিন্ন দিকে প্রসারিত পর্বতমালাগুলির নাম লেখো। দেখো পামির গ্রন্থ থেকে বিস্তৃত পর্বতসমূহ আর আর্মেনীয় গ্রন্থি থেকে বিস্তৃত পর্বতসমূহ। পামির গ্রন্থি থেকে পূর্ব দিকে লাদাখ, হিমালয়, কারাকোরাম পর্বত, কারাকোরামের উত্তরে কুইনলুন ও আলতিনতাক, উত্তর পূর্ব দিকে আলতাই, খাঙ্গাই, আরও উত্তরে ইয়ম্বলুনাই ও স্তনভয় পর্বত অবস্থিত। পামির গ্রন্থি থেকে পশ্চিমে বিস্তৃত হিন্দুকুশ ও সুলেমান পর্বত।
আর আর্মেনীয় গ্রন্থি থেকে বিস্তৃত পর্বতসমূহ আর্মেনীয় গ্রন্থি থেকে উত্তর দক্ষিণে দিকে পন্টিগো টরাস, দক্ষিণ পূর্বে জাগ্রস পর্বত, পূর্ব দিকে এলব্রুস পর্বতশ্রেণী বিস্তৃত হয়েছে। এতটুকু লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্য লেখো। চলো উত্তর। দেখো, এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্য: 1 নাম্বার, নদীগুলি বরফ গলা ও বৃষ্টির জলে পুষ্ট। 2, মৌসুমী জলবায়ুর অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অধিক বৃষ্টির ফলে বর্ষাকালে বন্যা হয়। 3, পার্বত্য প্রবাহে নদীগুলি গভীর গিরিখাত ও নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়। 4, নদীগুলি বেশিরভাগ ক্ষেত্রে পূর্ববর্তী নদী। 5, নদীর অববাহিকায় উর্বর সমভূমি সৃষ্টি হয়েছে। এইভাবে তোমরা পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে। পয়েন্ট করলে একটু হলেও বেশি নাম্বার পাওয়া যায় সবার থেকে। চলো তাহলে আজ রইল এই পর্যন্ত, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।